হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে ব্যতিক্রমধর্মী ইংলিশ শেখার ক্লাস থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ ক্লাস। সাথে আছি আমি জসিম আহমেদ। আমরা গতানুগতিকভাবে অনেকভাবে ইংলিশ শিখতেছি, কিন্তু আমাদের শেষ পর্যন্ত মনে থাকতেছে না। যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ কিংবা মেডিকেলের অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য এই রুলসগুলি খুবই গুরুত্বপূর্ণ। যারা চাকরির পরীক্ষার্থী আছেন, ব্যাংক, বিসিএস বা অন্য কোনো চাকরির পরীক্ষার্থী, আপনাদের জন্যও এই রুলসগুলো খুবই কাজে দিবে। যারা নবম দশম শ্রেণীতে পড়াশোনা করছো কিংবা ইন্টারমিডিয়েট, তোমাদেরও এই রুলসগুলো খুবই কাজে দিবে। আমরা রাইট ফর্ম ভার্ব বা স্পেশাল ইংলিশের জন্য আমরা এগুলো পড়তে পারি, বা যারা অ্যাডভান্স ইংলিশ শিখতে চাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু রুলস আমরা আলোচনা করব। ওকে, আমরা কথা না বলে শুরু করছি। আমরা দেখি যদি 1 নাম্বার রুলস, আমরা আগেই বলেছি ক্লাসটা একটু ব্যতিক্রম হবে। আচ্ছা, যদি কখনো কোনো বাক্যের প্রথমে বাই শব্দটি থাকে, যদি কখনো কোনো বাক্যের প্রথমে বাই শব্দটি থাকে এবং সাথে সময়ের উল্লেখ থাকে, টাইম থাকলে, আমি এক্সাম্পল দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আপনারা যারা ক্লাসটা করবেন সাথে একটা ইংলিশ খাতা, নোট খাতা নিয়ে বসবেন, রুলসগুলো তুলে ফেলবেন, ভবিষ্যতে খুবই কাজে দিবে। ওকে, আমরা বলছি যদি কোনো বাক্যের প্রথমে বাই শব্দটি থাকে এবং তার সাথে সময়ের উল্লেখ থাকে, তাহলে পরবর্তীতে যেই বাক্যটা হবে তা অবশ্যই ফিউচার পারফেক্ট টেন্স হবে। তাহলে আমরা কী বলছি, আমরা শর্ট করে একটু লিখি। আমি মুখে বলে দিচ্ছি, আপনারা লিখে ফেলেন, আমিও খাতায় দেখাচ্ছি। এখানে প্রথমে বাই থাকবে, তারপর সময়ের উল্লেখ থাকবে, মানে টাইম থাকবে। তাহলে আমরা কি বলছি, তারপরে কি হবে, ফিউচার পারফেক্ট টেন্স হবে। ফিউচার পারফেক্ট টেন্স হবে, পারফেক্ট টেন্স হবে। আমরা ক্লাস খুব বেশি বড় হবে না, আমরা মাত্র 5টা রুলস শিখব। ধৈর্য ধরে সবাই সাথেই থাকুন। ওকে, আমরা বলছি প্রথমে যদি বাই থাকে, তারপরে যদি সময়ের উল্লেখ থাকে, তাহলে ফিউচার পারফেক্ট টেন্স হবে। আমরা একটা এক্সাম্পল দিলে বিষয়টা মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমরা লিখি এক্সাম্পল। দেখো, বাই দ্য ইয়ার, বাই দ্য ইয়ার 2000, ওকে, 25, he will have been a doctor. আমরা বলছিলাম প্রথমে যদি বাই থাকে, এই যে বাই আছে, তারপর সময়ের উল্লেখ, দ্য ইয়ার 2025, 2025, তো বাই, তারপরে সময়ের উল্লেখ আছে। আমরা বলছি পরবর্তীতে, এখানে দেখি পরবর্তী যে বাক্যটা আসবে এটা অবশ্যই ফিউচার পারফেক্ট টেন্স। এখন ফিউচার পারফেক্ট টেন্সের গঠনটা আমরা জানি, তাই না? আচ্ছা, সাবজেক্ট থাকবে উইল হ্যাভ বা শেল হ্যাভ, তারপরে ভার্ব থাকবে। ওকে, তাহলে কি হবে, আবার আমরা বলি, প্রথমে যদি বাই থাকে, তার সাথে যদি সময়ের উল্লেখ থাকে, তাহলে পরবর্তী বাক্যটা অবশ্যই ফিউচার পারফেক্ট টেন্স হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী রুলে যাচ্ছি। এটাও মানে খুব কমন, এই রুলসগুলো আমরা অনেকবার পড়েছি, কিন্তু এগুলো আমাদের মনে থাকে কম। এই কারণেই আমাদের স্পেশাল ক্লাসে এগুলো একসাথে আমরা শেষ করব। ওকে, তারপর একটা ছোট্ট রুলস আছে, খুবই কার্যকরী একটা রুলস। এই রুলসটা হলো, কোনো কাজ যখন অনেকবার করা অর্থে বোঝায়, একটা কাজ আমরা একটা কাজ আমরা বারবার করছি, এরকম যদি হয়, তাহলে এইভাবে আমরা প্রকাশ করতে পারি। ওকে, যদি কোনো বাক্যের শুরুতেই মেনি ইজ দ্য টাইম, মেনি ইজ দ্য টাইম, ম্যানি ইজ দ্য টাইম থাকে, তাহলে প্লাস পরবর্তীতে যে বাক্যটা আসবে সেটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স।
তাহলে কি হবে, বলছি ম্যানি ইজ দ্য টাইম, মুখস্থ করে ফেলতে হবে আমার সাথে সাথে, সবাই একটু পড়েন। ম্যানি ইজ দ্য টাইম, ম্যানি ইজ দ্য টাইম, ম্যানি ইজ দ্য টাইম। আমাদের ম্যাক্সিমাম চাকরি পরীক্ষা অথবা অ্যাডমিশন টেস্টে আমাদের এরকম প্রশ্ন আমরা ফেস করি। সেটা হচ্ছে প্রথমে ম্যানি ইজ দ্য টাইম দেওয়া থাকে, তারপরে হচ্ছে এখানে একটা ভার্বের, আমি এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে ব্যাপারটা। এখানে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি একটা এক্সাম্পল দিই, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমি বলছি যখন একটা কাজ আমরা অনেকবার করি, এরকম কোনো অর্থ বোঝাইলে আমরা হচ্ছে এই ধরনের বাক্য ব্যবহার করব। ওকে, আমরা একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে ম্যানি ইজ দ্য টাইম। আমাদের যা ছিল আমি প্রথমে লিখে ফেললাম, বলছি এটার পরে যে বাক্যটা আসবে সেটা অবশ্যই কী হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে হচ্ছে একটা সাবজেক্ট লাগবে আমাদের প্রেজেন্ট পারফেক্টের জন্য। তাহলে হচ্ছে আই হ্যাভ ভিজিটেড, আই হ্যাভ ভিজিটেড কক্সবাজার। এখন এখানে অনেক কিছু হতে পারে, কক্সবাজার হতে পারে, টেকনাফ হতে পারে, তেঁতুলিয়া হতে পারে, সিলেট, মৌলভীবাজার, সুন্দরবন, বান্দরবন, কত কিছুই হতে পারে, তাই না? তাহলে হচ্ছে আমাদের মেইন বিষয়টা হচ্ছে মেনি ইজ দ্য টাইম থাকবে, তারপরে হচ্ছে যেই বাক্যটা থাকবে সেটা অবশ্যই কী থাকবে, একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকবে। আমাদের হচ্ছে পরীক্ষায় কিভাবে আসে, এখানে হচ্ছে সাবজেক্ট দেওয়া থাকে, এখানে শূন্যস্থান দেওয়া থাকে, এইখানে হচ্ছে ভিজিট শব্দটা থাকে, তারপরে হচ্ছে কক্সবাজার, এভাবে দেওয়া থাকে। এখন এইখানে আমাদের কি বসাতে হয়, এখন আমরা এটা হচ্ছে মাথায় থাকে না, কিন্তু আমাদের যদি এটুকু মুখস্থ থাকে মেনি ইজ দ্য টাইম কোনো বাক্যের প্রথমে থাকলে তার পরবর্তীতেই যেই বাক্যটা থাকবে সেটা অবশ্যই কী হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, আমরা আমাদের পরবর্তী একটা রুলসে যাই। ওকে, এই রুলসটা খুবই ইম্পর্টেন্ট একটা রুলস, কারণ এই রুলসটা ম্যাক্সিমাম পরীক্ষাতেই আসে। কারণ আছে, এই রুলসটা কেন আসে সেটা আমি বলতেছি। আমরা সব সময় জানি হ্যাড বেটার, আরেকটা হচ্ছে উড রেদার, হ্যাড বেটার, উড রেদার, এই দুইটা শব্দ থাকে। এই দুইটা শব্দের পরে আমরা সবসময় কী করি, বেস ফর্ম ব্যবহার করি, তাই না? আচ্ছা, তোমরা যেভাবে মনে রাখতে পারো, আমি হচ্ছে বেস ফর্ম নিয়ে অন্য একটা কথা বলবো, বেস ফর্ম, ইনফিনিটিভ, তারপর হচ্ছে জেরান, এগুলো কথা বলবো। এখন আপাতত তোমরা হচ্ছে B1 ধরো, হ্যাঁ, বেস ফর্ম ধরে রাখো। এটা হচ্ছে যদি হয় তাহলে, কারণ হচ্ছে আমরা জানি সাধারণত ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব, ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব, কিন্তু যদি কখনো এখানে টু ভার্ব হতে পারতো, কিন্তু টু ছাড়া যদি কখনো বসে তাহলে সেটাকে বলা হয় বিয়ার ইনফিনিটিভ। বিয়ার মানে খালি ইনফিনিটিভ, ঠিক আছে? আমরা এটা নিয়ে অন্য একটা ক্লাস করবো, আজকে আর কথা বলবো না। তাহলে হচ্ছে এই হ্যাড বেটার আর উড রেদারের পরে যদি কখনো ভার্ব থাকে সেটা হচ্ছে বেস ফর্ম বসে, টু ছাড়া ভার্বটা বসবে, মানে B1 বসবে, সোজা কথা, এটা মাথায় রাখো। কিন্তু এইখানেই একটা আমাদের ব্যতিক্রম রুলস, যদি কোনো বাক্যের মধ্যে উড রেদার থাকে, আমাদের রুলসটা এটা, উড রেদার, কোনো বাক্যে আমাদের যদি থাকে হচ্ছে উড রেদার, এরপরে উড রেদার প্লাস যদি সাবজেক্ট থাকে, হ্যাঁ, উড রেদারের পরে যদি সাবজেক্ট থাকে, আচ্ছা, তাহলে তারপরে অবশ্যই B2 আসবে। আমি বলছি উড রেদারের পরে যদি সাবজেক্ট থাকে, হ্যাঁ, তাহলে অবশ্যই কি আসবে, B2 আসবে। এইখানে যে বাক্যগুলো থাকবে হ্যাড বেটার, উড রেদার, যে ইউ হ্যাড বেটার গো হোম, হ্যাঁ, ইউ উড রেদার গো হোম, আমরা যদি এরকম বলি তাহলে হচ্ছে এগুলোর পরে কিন্তু কোনো সাবজেক্ট থাকতেছে না, তাহলে সরাসরি হচ্ছে ভার্ব বসতেছে। আর এইখানে হচ্ছে উড রেদার, তারপরে অবশ্যই যদি একটা সাবজেক্ট থাকে তাহলে হচ্ছে পরবর্তীতে যেটা আসবে সেটা অবশ্যই B2 বসবে। এটা একটা ব্যতিক্রম রুলস, আমাদের এটা অবশ্যই জানা থাকা উচিত, পরীক্ষাতে অনেকবার এসেছে এটা। আমরা একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। আই উড রেদার শি, এই যে আই সাবজেক্ট দিলাম, তারপর উড রেদার আছে, এখন উড রেদারের পর একটা সাবজেক্ট চলে আসছে, শি কেইম, এখানে শূন্যস্থানে দেওয়া থাকবে কাম। আমরা হচ্ছে যদি শূন্যস্থানে দেওয়া থাকে কাম, কারণ আমরা তো জানি বেস ফর্ম বসবে, কিন্তু আই উড রেদারের পরে আমরা জানি সবসময় বেস ফর্ম বসে না, এখানে একটা সাবজেক্ট আছে। আমি বলছিলাম উড রেদারের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে B2 বসবে। তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে আই উড রেদার, এখানে একটা সাবজেক্ট আছে শি, তাহলে শি তারপরে কী হয়ে যাবে, কাম থেকে কেম হয়ে যাবে। আমরা জানি কামের পাস্ট ফর্ম হচ্ছে কেম। ওকে, আর আমরা যদি হচ্ছে এটার মানে হচ্ছে যে আমি চাই সে আসুক, আমি চাই সে আসুক,
আশা করি এই 3টা রুলস সকলে খুব সুন্দরভাবেই বুঝতে পেরেছেন। ওকে, সবাই বারবার প্র্যাকটিস করবেন। সবাই হচ্ছে এটা নিয়ে সবাই দুইটা করে এক্সাম্পল লিখবেন, এমনকি সবগুলা নোট খাতায় তুলে ফেলবেন। আমাদের পরবর্তী ক্লাসে আমরা অন্য 3টা বা 4টা, আমরা হচ্ছে এখানে যেহেতু আমাদের একটু কথা বেশি বলা লাগলো, এখানে যেহেতু আরেকটা রুলস ঢুকে গেল, আমরা ভাবছিলাম আজকে 5টা রুলস শিখবো। ওকে, সমস্যা নাই, আমরা দেখে ফেললাম। আমাদের পরবর্তী ক্লাসের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ক্লাস। সাথে আছি আমি জসিম আহমেদ। আসসালামু আলাইকুম সবাইকে।